অর্ণব সহ বাকি লোকগুলা সামনে আসতেই মাইশা লক্ষ্য করলো তার পাশে থাকা আয়নাতে কারো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। মাইশা চারদিকে দেখলো, তার চারপাশের লোকজন তাকে নিয়ে মোট 12 জন আছে, কিন্তু আয়নাতে কাকে দেখা যাচ্ছে, সে কে? মাইশা তখন একটা আওয়াজ শুনতে পেল, তুমি চিন্তা কইরো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ঘরের মধ্যে অনেক বাতাস বইতে শুরু করলো। মাইশা ভাবতে লাগলো, ঘরের দরজা জানালা সবকিছুই তো বন্ধ, তাহলে এত বাতাস কোথা থেকে আসছে? এখানে তো কোনো ফ্যানও চলছে না, তাহলে এটা কিভাবে সম্ভব? মাইশা বই পেতে শুরু করলো। একটা অদ্ভুত হাসি তার কানে ভেসে আসলো। হাসিতে বলা হচ্ছে, তুমি চিন্তা কইরো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে, তাদের চিৎকারে যেন আকাশ পাতাল বাড়ি হয়ে গেছে। তখন আবারও কেউ বলল, তুমি নিরাপদ। এই বলে সামনে থাকা আয়নার ভিতরের ছায়াটি যেন মিলিয়ে গেল। মাইশা চারদিকে খুঁজে কিন্তু কাউকেই দেখতে পেল না। মাইশা অনেকক্ষণ খোঁজার কারণে ক্লান্ত হয়ে পড়ে, আর সে ভাবতে থাকে, সে কে যে আমার সামনে না এসে আমাকে রক্ষা করলো? এসব ভাবছে, হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ল আর অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খুলে তখন সে দেখতে পেল সে তার বাসার ছাদে পড়ে আছে, কিন্তু সে তো এখানে ছিল না। তাহলে তাকে কে এখানে নিয়ে এসেছে? অন্যদিকে এখনো মনে হয় সাইমন আমার জন্য অপেক্ষা করছে, তার মাথাটা যেন প্রচন্ড ব্যথা করছে, মনে হচ্ছে তার সাথে অনেক কিছুই হয়ে গেছে। মাইশা তার কাছে থাকা মোবাইলটা বের করলো, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মোবাইলটা বন্ধ। কিন্তু সে তো যাবার আগে মোবাইলটা ফুল চার্জ করে নিয়ে গেছিল, তাই আর দেরি না করে রুমে যাই। মোবাইলটা চার্জে লাগিয়ে সাইমনের নাম্বারে কল করতে থাকে। প্রথমে তো কেউ রিসিভ করলো না, কিছুক্ষণ পর তার ফোনটা কেউ রিসিভ করলো, কিন্তু এটা তো সাইমনের কণ্ঠ না। তখন মাইশা বলল, আপনি কে বলছেন? আর সাইমনের ফোন আপনার কাছে কেন? তখন ওই পাশ থেকে বলল, আমি সাজ্জাদ, আপনি একটু হসপিটালে আসতে পারবেন? মাইশা বলল, কেন, সাইমনের কি হয়েছে? সাজ্জাদ বলল, তা আসলেই আপনি বুঝতে পারবেন। মাইশা আর দেরি না করে সাজ্জাদের দেওয়া ঠিকানায় চলে গেল, কিন্তু তার মন বলছে অনেক খারাপ কিছু হয়ে গেছে। তখন সে গিয়ে যা দেখলো তা দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একটা সাদা কাপড়ে কাউকে মুড়িয়ে রাখা হয়েছে, পাশে সবাই কান্না করছে, অনেক লোক জড়ো হয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে একজন বৃদ্ধ লোক, সে যেন আনবনে মাইশার দিকে তাকিয়ে আছে। তখন মাইশাকে আসতে দেখেই বলল, তুমি কি মাইশা? তখন মাইশা বলল, হ্যাঁ আমি মাইশা, আপনি কিভাবে আমাকে চিনেন? তখন বৃদ্ধ লোকটা বলল, সাইমন তোমার কথা অনেক কইছিল, তাহলে তুমি সেই মাইশা? বাহ, অনেক সুন্দর, আমার সাইমনের পছন্দ আছে বলতে হবে। মাইশা বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? সাইমন কোথায়? তখন বুড়ো লোকটি আঙ্গুল দেখিয়ে বলল, দেখো আমার পাগলটা কত সুন্দর করে ঘুমাচ্ছে। মাইশা যেন একটা চিৎকার দিয়ে সাইমনের কাছে গেল, গিয়ে দেখলো সাইমনের মুখে যেন হাসি ফুটে আছে, তার চোখ দুটো বন্ধ, অনেক নাড়ালো, কিন্তু সে নড়ছে না, কথাও বলছে না। মাইশা চিৎকার করে বলতে লাগলো, এই কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? তখন লোকটা একটু হাসি দিয়ে বলল, জানো আমার পাগলটা অনেক দিন ধরে ঘুমায় না, আজ ও অনেক শান্তিতে ঘুমাচ্ছে। তখন মাইশা বলল, আপনি কি পাগল? কেউ এভাবে কথা বলে? দেখেন না আমার সাইমন কথা বলছে না। সাজ্জাদ আর ওরা বলল, মশাই আপনি কেন এভাবে কথা বলছেন? আর আপনি কে? তখন বৃদ্ধ লোকটা বলল, আমি ওকে লালন পালন করে বড় করছি, ও যখন ছোট ছিল তখন আমি তাকে পাই, সে রাস্তার মধ্যে ছিল, কিন্তু দেখতে দেখতে সে অনেক বড় হয়েছে। জানো ওর জীবনে অনেক কষ্ট, যাই একটা সাধারণ মানুষের জীবনে থাকলে সে হয়তো বাঁচার আক্ষেপ রাখতো না। ছোটবেলায় তার ফ্যামিলিকে হারাইছে, অনেক কষ্টে সে বড় হয়েছে। তার কাহিনী জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। তাহলে কি শুনতে চাও তার সাথে কি হয়েছিল সাইমনের জীবনে? তো সেটা সাইমন হয়েই না হয় আপনাদেরকে বলি। আমি তখন অনেক ছোট ছিলাম, প্রায় আমার বয়স 8 বছরের কাছাকাছি। সাজ্জাদের বয়স ছিল 6 বছর। একদিন সকালে আমরা ঘুমিয়েছিলাম, প্রতিদিনের নেই আমরা 3 ভাই একসাথেই ঘুমিয়েছিলাম। আম্মু আর আব্বু অনেক ডাকছে, তখন আমরা ঘুম থেকে উঠি। আব্বু বলতে লাগলো আমরা নাকি মেলায় যাব। আমি আর সাজ্জাদ খুব খুশি হলাম মেলার কথা শুনে।
তাই আর দেরি না করে বের হয়ে গেলাম আব্বু আম্মুকে সাথে করে মেলা দেখার জন্য। অনেকটাই ঘোরাফেরা করছি, হঠাৎ আমার চাচা আমাকে ডাকছে, এই সাইমন এদিকে আসো। আমি বললাম, চাচা আপনি এখানে আইছেন, তার মানে তো দিয়েও আসছে। চাচা বলল, হ্যাঁ আমরা সবাই আসছি। আমি চাচার সাথে গেলাম, কিন্তু আব্বু আর আম্মুকে বলা হয়নি। আমি চাচাকে বললাম, আমি তো আব্বু আর আম্মুকে বলিনি। চাচা বলল, সমস্যা নেই, আমি বলে দেব যে সাইমন আমার সাথে আছে। আমি বললাম আচ্ছা। তারপর আমি চাচার সাথে ঘুরতেছিলাম, কিন্তু আমার মনে ছিল না যে চাচা আমার সাথে এই কাজটা করবে, কারণ চাচা আমাকে বিক্রি করে দিয়েছিল। জানি না তিনি সেটা কি জন্য করছে আর কেনই বা করেছিল, তা আপনারা গল্পেই বুঝতে পারবেন। মেলার মধ্যে হাঁটাহাঁটি করছি চাচার সঙ্গে, হঠাৎ চাচা কোথাও যেন উধাও হয়ে গেল, আর ঠিক পিছনে কয়েকটা লোক এসে হাজির হলো আমার। আমি বললাম, আমার চাচাকে দেখছেন? লোকগুলো বলল, না দেখি নাই। তখন সঙ্গে থাকা আরেকটা লোক তাকে যেন কি ইঙ্গিত দিল আর বলল, আসো আসো আসো, তোমার চাচা ওই দিকে গেছে। আমিও তার পিছু পিছু যেতে লাগলাম, কিন্তু হঠাৎ ওনারা আমাকে একটা গুডাউনে নিয়ে আসেন। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না যে ওনারা কেন আমাকে এখানে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর একজন লোক এসে হাজির হয়, তাকে দেখে আমি চমকে যাই, কারণ সে আর কেউ না, আমার চাচা। চাচা এসে ওদের সাথে কথা বলছে। আমি দৌড়ে চাচার কাছে যাচ্ছি, তখন একজন লোক আমাকে ধরে ফেললো আর বলল, এই পিচ্ছি কোথায় যাচ্ছ, এদিকে আসো। আমি বললাম, না না আমাকে ছাড়েন, আমি আমার চাচার কাছে যাব। লোকটা বলল, এখন তার কাছে যাওয়া লাগবে না। আমি বললাম, কেন আপনারা আমাকে ধরে রাখছেন? আমার চাচা ওইখানে, আমি চাচার কাছে যাব। আমি কান্না করতে লাগলাম, কিন্তু লোকগুলো আমার কথা শুনছে না। হঠাৎ চাচাকে ওই লোকগুলো কিছু একটা দিল, চাচা সেটা পকেটে নিয়ে সেখান থেকে চলে গেল। আমি এত করে ডাকলাম, কিন্তু চাচা আমার কোনো কথা শুনলো না। তখন একটা লোক আমাকে বলল, আজ থেকে তোমার কাজ হচ্ছে মানুষের পকেট থেকে টাকা এনে আমাদেরকে দেওয়া। আমি প্রথমে মানা করে দিই, কিন্তু তারা আমাকে খাবার দেয় না আজ 3 দিন যাবত। আমি কান্না করছি আর বলছি, প্লিজ আপনারা আমার সাথে এগুলা কইরেন না, আমি তো জানি না যে কিভাবে কি করতে হবে। তখন একটা লোক আমাকে দেখিয়ে বলল, তুমি আজকে থেকে শাওনের সাথে যাবে। আমি বললাম, শাওনকে? লোকটা বলল, গেলেই দেখতে পারবে। তারপর ঠিক আমার বয়সী একটা ছেলে এসে আমাকে বলল, চলো আমার সাথে। আমি বললাম, আপনি কে? লোকটা বলল, আমার নাম হলো শাওন। তখন আমি ওই লোকটার সাথে চলতে লাগলাম। তখন ছেলেটা আমার সামনে যা করলো তা দেখে যেন আমি আকাশ থেকে পড়লাম, কারণ আমার চোখের সামনে একজন লোকের পকেট থেকে একটা পার্স মেরে দিল। তখন ছেলেটা আমার কাছে এসে বলল, এভাবে করবে বুঝলাম, আজ থেকে তোমার কাজ এরকম, যদি বেশি টাকা ইনকাম করতে না পারো তাহলে তোমাকে খাবার দেওয়া হবে না। আমি বললাম, আপনিও তো আমার বয়সী, প্লিজ একটু দয়া করেন আমার উপর, আমি এগুলো করতে পারবো না। আমি প্রথমত ছেলেটাকে অনেক সহজ সরল ভাবছিলাম, কিন্তু ছেলেটা যে তাদের মতোই আমি তা বুঝতে পারিনি। ছেলেটা এসে সবগুলো ওই লোকগুলাকে বলে দেই। তখন ওই লোকগুলো আমাকে রড দিয়ে আঘাত করে আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। একটুও মায়া দয়া নেই ওদের ভিতরে। পানির পিপাসায় আমি কাতরাচ্ছি আর পানি পানি বলছি, কিন্তু কেউ আমার মুখে এক ফুঁটো পানি দিচ্ছে না। পরের দিন সকালে আমি যখন শাওনের সাথে বের হলাম, কারণ তাছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না, তখন আমিও তাদের মতো কাজ করতে শুরু করলাম 1 থেকে 2 দিন। এসব কাজ করার পর হঠাৎ আমার মনে হলো আমাকে এখান থেকে পালাতে হবে, এটা কোনো জীবন না, নতুন জীবন শুরু করতে হবে। তখন আমি শাওনের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসি, কিন্তু আমি কোথায় যাব কোনো কিছু ভেবে উঠতে পারছি না, কারণ আমার কাছে তো 1 টাকাও নেই। আর এখানে অনেক মানুষ, কারণ এটা হলো রেলওয়ে। এখানে বসে বসে কান্না করছি। হঠাৎ একজন বুড়ো ব্যক্তি এসে আমার পাশে বসলো আর আমাকে বলতে লাগলো, এই ছেলে এখানে বসে আসো কেন, আর এখানে কান্না করছো কেন, তোমার আব্বু আর আম্মু কোথায়? আমি বললাম, আমি। লোকটা বলল, বুঝছি তুমি এতিম, তোমার কেউ নাই, তুমি পথ শিশু, ঠিক না? আমি বললাম, না আঙ্কেল, আমার সব কিছুই ছিল, কিন্তু আমি তাদেরকে হারিয়ে ফেলছি। লোকটা বলল, তাদের নাম কি তুমি জানো? কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। এই কয়দিনে আমি কিভাবে তাদের নাম ভুলতে পারলাম? হয়তোবা রডের আঘাতের কারণে আমি সবকিছু প্রায় ভুলে গেছি।
আমি আমার সঠিক পরিচয় তাকে দিতে পারিনি। তখন লোকটা বলল আমার সাথে যাবে। আমি বললাম না আঙ্কেল, আমি এর আগেও একটা আঙ্কেলের সাথে গিয়েছিলাম, কিন্তু ওই আঙ্কেলটা আমাকে নিয়ে বেঁচে দিছিল, আমাকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজ করাইছে, আমি আপনার সাথে যাব না। লোকটা বলল ভয় পেও না, তোমার মতো হাজারো শিশু আমার নিয়ন্ত্রণে আছে। আমি বললাম আপনিও কি এসব কাজ করেন? লোকটা বলল না, আমি একটা এতিমখানা চালাই, তুমি চাইলে সেখানে যেতে পারো। আমিও কোনো কিছু উপায় না পেয়ে বললাম আচ্ছা। তারপর আমি ওই লোকটার সাথে যেতে শুরু করলাম। লোকটা আমাকে একটা এতিমখানার মধ্যে নিয়ে গেল। সেখানে প্রথম প্রথম আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু প্রতিদিন একই খাবার খেতে খেতে অভ্যাস হয়ে যায়, তাই সবকিছু অ্যাডজাস্ট করে নিয়েছি। আমার অনেক শখ ছিল লেখাপড়া করার, কিন্তু আমার লেখাপড়ার খরচকে চালাবে। তখন লোকটা বলল তুমি যদি এতিমখানার মধ্যে টুকটাক কাজ করো তাহলে তুমি লেখাপড়া করতে পারবে। তারপর আমি ওই লোকটার সাথে তাল মিলিয়ে বললাম আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এরপর থেকে আমি কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করি আর কাজের টাকা দিয়ে লেখাপড়ার খরচ চালাই। কিন্তু দেখতে দেখতে 2টা বছর কেটে গেল, কোন দিক দিয়ে তা বুঝে উঠতে পারলাম না। এখন আমি প্রায় 10 বছরের হয়ে গেছি। আর বুড়ো লোকটারও তেমন শরীর ভালো না। লোকটা এখন আমাকে বলে তুমি আমার ছেলের মতোই, বুঝছো? আমি মনে মনে বললাম ছেলের মতো, কিন্তু ছেলে না। আমি বললাম জি আঙ্কেল। লোকটা বলল আজ থেকে তুমি এসব দায়িত্ব নেবে, সব এতিমদের মুখে খাবার তুলে দিবে, তোমার যা কিছু লাগবে সব তুমি রহমতকে বলবে, রহমত তোমাকে সব ব্যাপারে সাহায্য করবে। আমি বললাম আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে বলি রহমতকে। রহমত হলো সেই ব্যক্তিটি যে সাইমনের সব বিপদে তার পাশে থাকে। আর রহমতের ছোটবেলা থেকে অনেক শখ ছিল সে জোকার হবে, কারণ সে নানান ধরনের খেলা দেখানোর জন্য উস্তাদ ছিল। একদিন যখন সে পথের মধ্যে খেলা দেখাচ্ছিল তখন তাকে সুলাইমান চাচা পাইল। সুলাইমান চাচা হলো ওই বুড়ো ব্যক্তিটার নাম। সুলাইমান চাচা তাকে এখানে নিয়ে আসে আর তাকেও আমার মতো লালন পালন করতে থাকে, যেমন বাকি সব ছেলেদেরকে করছে। দেখতে দেখতে আরো কয়েকটা বছর কেটে গেল। আমি এখন ইন্টার প্রথম ইয়ারে পড়ি আর বর্তমানে এখন আমি ফ্রিল্যান্সিও করি, যার কারণে টাকা পয়সা বর্তমানে অনেক আছে। আর এখন হয়তো আপনারা ভাবছেন সাইমন এত ভালো, তাহলে ও কেন মাস্তান হলো? তা আপনারা গল্পের সাথেই থাকেন, বুঝতে পারবেন। কারণ সাইমনের ছোটবেলা থেকেই সংকল্প যে সে তাদেরকে ছাড়বে না যাদের জন্য সে পরিবার থেকে ভিন্ন। কিন্তু সে অনেক কষ্টও মনে করতে পারছে না যে তার সাথে ঠিক সেই দিন কি হয়েছিল। যতটুকু সে মনে করতে পারছিল সবটুকুই সুলাইমান চাচাকে বলছিল। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সময় প্রায় 10টা বেজে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম আজকে তো স্পেশাল ক্লাস ছিল, তার মানে কি আমি স্পেশাল ক্লাসটা করতে পারবো না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম আর কোনো খাবার না খেয়ে রিক্সা করে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। গেট দিয়ে যেই না প্রবেশ করব